আমাদের স্বপ্ন বাস্তবায়ন করবার জন্য এখন জেনজি লাগবে। উইদাউট জেনজি ইটস নট পসিবল। আপনি কি জানেন 30 বছর বয়স আসতে আসতে মানুষের প্রশ্ন সংখ্যা কমে যায় 30টায়। আর আপনার বয়স যখন 5 বছর ছিল, আপনি আপনার বাবা মাকে জিজ্ঞেস করে দেখবেন, আপনি অ্যারাউন্ড 400 কোয়েশ্চেন করতেন পার ডে। নাফিস সেলিম 2 সেন্টস পডকাস্টের সাথে কথা হলো, আমরা দুজন মিলে আবিষ্কার করলাম ব্রেইন ইজ মাই সিইও। আমার বাবা আমাকে বলতো, তোর বয়সে আমি হেঁটে হেঁটে গেছি, বাট আমার তো হাঁটার প্রয়োজন হয়নি, বিকজ আমার সময় রিক্সা ছিল। So, আমাদের প্রবলেমটা হয়ে যায় যখন আমরা আমাদের মতো হতে বলি। ওরা আমাদের মতো কিভাবে হবে? আমার রাস্তা তো দেখেই নি। Hello everyone, welcome to another exciting episode of Netcom Connect. আমি আপনাদের হোস্ট অহনা তাসনিম খান এবং এই পডকাস্টটি আপনাদের কাছে নিয়ে এসেছে আমেরিকার অন্যতম প্রতিষ্ঠান মাইক্রোসফটের নাম্বার 1 লার্নিং পার্টনার নেটকম লার্নিং, যারা খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশে 50,000-এরও বেশি মানুষকে এআই প্রযুক্তি ও ব্যবসা বিষয়ক নানান প্রশিক্ষণ দিয়ে ইতোমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে। ফরচুন 1000 কোম্পানির 80% যাদের ক্লায়েন্ট। বিগত 27 বছরে মাইক্রোসফট, অ্যামাজন, ব্যাংক অফ আমেরিকা, ইউএস আর্মি, নেভি সহ 40,000-এরও বেশি কোম্পানিতে গ্লোবালি প্রশিক্ষণ প্রদান করেছে নেটকম লার্নিং। নেটকম লার্নিং প্রতিষ্ঠানের কর্মীদের টেকনিক্যাল ও লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকে। বর্তমান বিশ্বে এআই স্বাস্থ্য সেবা থেকে শুরু করে শিক্ষা, ব্যবসা, বিনোদন সব কিছুতে ব্যাপক প্রভাব বিস্তার করে যাচ্ছে। আজ আমাদের সাথে এমন একজন আছেন যার লক্ষ্যই বাংলাদেশের বেকারত্ব দূর করা। তিনি একজন বিখ্যাত লেখক এবং ড্যাফোডিল এক্সিকিউটিভ গ্রুপের ডিরেক্টর এবং তার মাধ্যমে লাখেরও বেশি গ্র্যাজুয়েট প্রশিক্ষণ পেয়েছে। শুধুমাত্র আমাদের দেশেই নয়, বিশ্বের 40টিরও বেশি দেশে কাজ করেছেন এবং পেয়েছেন পিস অ্যাওয়ার্ড, এডুকেশনাল লিডারশিপ অ্যাওয়ার্ড সহ 400টিরও বেশি আন্তর্জাতিক স্বীকৃতি। আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি এমপ্লয়াবিলিটি মেন্টর KM Hassan রিপনকে। Bhaiya, how are you doing? Fine, fantastic. Thank you so very much for inviting me. It's lovely to have you. এবং you have a glorious career. People wants to know যে how you started. এটা আমরা সবাই জানতে চাই। ফার্স্টের ফিলিংটা হচ্ছে যে I have to earn. That's the first thought that comes in my mind. যে আমাকে আর্ন করতে হবে। And I want to treat my friends from my own earning. So এটা ছিল আমার ফার্স্ট লক্ষ্য। অ্যান্ড দ্যাটস ওয়াই আমার কাছে এখনও মনে আছে যে আমি আমার যখন বয়স 17 তখন থেকেই অ্যাকচুয়ালি আমি আর্ন করবার চেষ্টা করি। সো যখন আপনি আর্ন করার চেষ্টা করবেন তখন আপনার কাছে অনেক ফেইলিয়ার আসবে, আপনার কাছে অনেক স্ট্রাগল আসবে, অ্যান্ড এই স্ট্রাগলগুলোকে আপনি ওয়েলকাম করবেন, হাগ দেবেন। দেন সেগুলো আপনার ওই স্ট্রাগলগুলো আপনার এক্সপিরিয়েন্স হবে, অ্যান্ড দ্যাট এক্সপিরিয়েন্সকে আপনি সেল করবেন। That's how the learning cycle starts and still continuing, alhamdulillah. But great. Let's start with the big question. যেটা হলো AI নিয়ে আমরা সবাই ভাবছি, and AI and the future of work. আপনি তো গ্র্যাজুয়েটস অ্যান্ড প্রফেশনাল সবাইকেই ট্রেন করছেন অ্যাক্রস দ্য গ্লোব, সেটা হচ্ছে। সো এখন AI আসলে এমপ্লয়াবিলিটি বা স্কিল ডেভেলপমেন্টকে কিভাবে আসলে প্রভাব ফেলে সেটা একটু জানতে চাই। যখন আপনি এমপ্লয়াবিলিটি বলেন তখন এখানে কিন্তু অ্যাকচুয়ালি দুইটা শব্দের একটা কানেকশন, এমপ্লয় অ্যান্ড অ্যাবিলিটি, মানে নিয়োগ তার যোগ্যতা। সো আমাকে আগে জানতে হয় যে আমি অ্যাকচুয়ালি নিজে অর্গানাইজেশন তৈরি করব বিং অ্যান এন্টারপ্রেনার, অর কোনো একটি অর্গানাইজেশনে কাজ করব বিং অ্যান এমপ্লয়ি। সো আমার অ্যাবিলিটিগুলো কী কী লাগবে। সো এই অ্যাবিলিটি যখন আমি বাড়াতে যাই তখন আমাকে আগে জিজ্ঞেস করতে হয় যে এই মুহূর্তের অর্গানাইজেশনগুলো কী কী প্রবলেম ফেস করছে যেখানে আমি সলিউশন প্রোভাইডার হিসেবে কাজ করতে পারি। সো at a glance, actually you are targeting employers' problem and আপনি নিজেকে সেভাবে যোগ্য করছেন so that you can provide them solution. In this way you become employable. Okay. So এই থিওরিটা আমরা সবসময় মিস করে যাই। দ্যাটস ওয়াই আমাদের আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে যাচ্ছে। প্রফেসররা মিস করছে, টিচাররা মিস করছে, এডুকেশনাল ইনস্টিটিউশনসরা মিস করছে, অর্গানাইজেশনগুলো মিস করছে যে নোবডি ইজ থিঙ্কিং অ্যাবাউট এমপ্লয়ার্স প্রবলেম। ফর এক্সাম্পল 4টা পিলার: নলেজ, স্কিলস, নেটওয়ার্ক অ্যান্ড এক্সপেরিয়েন্স। সো এই 4টা পিলারে আমাদের বাংলাদেশি, আমি যদি বাংলাদেশকে ফোকাস করি, বাংলাদেশিরা এই 4টাতে একসাথে কাজ করছে না।
ফর এক্সাম্পল আমি ইউনিভার্সিটিতে অনার্স করছি বা মাস্টার্স করব বা এখন এসএসসি করছি, এই সবগুলো আমার নলেজের ক্যাটাগরিতে। আমি যখন বিবিএতে 3.50 পাই, তখন মানুষ মনে করে ওকে ওর নলেজ লেভেল হচ্ছে 3.5, সো আপনার নলেজ হয়ে গেল। কিন্তু আচ্ছা, এবার আপনাকে চিন্তা করতে হয় কোন একটা স্কিল যেটা আমার আইডেন্টিটি হবে, কোন একটা স্কিল। আমি কি খুব ভালো কথা বলতে পারি, যেমন আপনি প্রেজেন্ট করছেন এই মুহূর্তে, সো হোস্টিং ইজ ইয়োর আইডেন্টিটি। সো পিপল উইল ডেফিনেটলি কল ইউ বিকজ অফ ইয়োর হোস্টিং স্কিল। দ্যাটস your power of one, and I'm sure you have knowledge. So আপনি দুইটা পিলার করে ফেলছেন, and এই পাওয়ার অফ ওয়ান যেটা বললাম হোস্টিং, দ্যাট কভার্স ইয়োর স্কিল পার্ট, অ্যান্ড এটাকে আপনি প্রতিনিয়ত মানে ধার দিচ্ছেন, তীক্ষ্ণ করছেন, শার্পেন করছেন। নাও ইউ নিড থার্ড পিলার, which is network. You have to know thousands, millions of people. ওখান থেকে অ্যাটলিস্ট 100 জন, 10 জন, 5 জন আপনাকে চিনতে হবে। ওই যে 5 জন আপনাকে চিনলো, আপনি 5 জনকে চিনেন, দ্যাটস ইয়োর নেটওয়ার্ক। এটা যত বড় হয়, অটোমেটিক্যালি এক্সপেরিয়েন্স আপনার ইটস আ বাই প্রোডাক্ট, তাই না? যেমন আজকে আপনার সঙ্গে আমার নেটওয়ার্ক হচ্ছে, এর মাধ্যমে কিন্তু আমার সাথে আপনার যে আলাপ, এটাতে একটা এক্সপেরিয়েন্স হচ্ছে আমার। এই এক্সপেরিয়েন্সটাকে, এই পডকাস্টের এক্সপেরিয়েন্সটাকে আমি হয়তো বাইরে এক্সাম্পল হিসেবে ব্যবহার করতে পারি, যেটা দেখে আমাকে অর্গানাইজেশন বলবে যে হেই, কাম অ্যান্ড জয়েন মি, আই হ্যাভ সাম সিমিলার প্রবলেম, ক্যান ইউ সাপোর্ট মি? These 4 pillars are very important for employability. That's actually a game changer what you said, and আসলে যদি মানুষ এই 4টা পয়েন্ট কভার করতে পারে, they have a business already. এদিকে এআই নিয়ে যখন কথা বলছি, এআই নিয়ে অনেকে একটু চিন্তায় থাকেন যে এআই আসলে জব ছিনিয়ে নিচ্ছে, জব মার্কেটকে ছোট করে ফেলছে, সাথে এটা আবার ওয়ার্কের ইকোসিস্টেমটা পুরোটাকেই পরিবর্তন করে ফেলছে। তো এই শিফটটা যে আসছে সামনে, এই শিফটের জন্য আমাদেরও তো রেডি হওয়া প্রয়োজন, কিন্তু সেটা কিভাবে? আমি একটা কোয়েশ্চেন করেছিলাম, প্রথম নৌকা কে বানালো? অ্যান্ড সিরিয়াসলি আমি এটা রিসার্চ করতে গিয়ে দেখলাম আমাদের ফার্স্ট যে নৌকা, সেটাকে তখন নৌকা বলতো না, ইনফ্যাক্ট অন্য কোনো নাম বলতো, আমি যে নামটা এখন মনে করতে পারছি না। 8,000 বছর পুরনো এটা। 8 থেকে 10,000 বছর আগে মানুষ প্রথম পানিতে ভাসার এই টেকনিক নিয়ে আসছে। ডিঙি জাতীয় কিছু, সামথিং লাইক দ্যাট, মানে গাছের ভেতরে ফাঁপা করে দিত, অ্যান্ড দেন ওটা পানিতে চড়তো, তারপরে ওটাতে দড়ি বাঁধলো, বেত দিয়ে বানালো, এখন মডার্ন শিপ। বাট এটার বয়স 8 থেকে 10,000 বছর। ক্যান ইউ ইমাজিন? ওই সময় এআই ছিল না। ভবিষ্যতে এমন কিছু আসবে যেটা এআই কে টপকে যাবে হয়তো। তার মানে সবই করছে মানুষ। তো যখন আমাকে কেউ প্রশ্ন করে এআই কি ছিনিয়ে নেবে, ওই নৌকাকে ছিনিয়ে নিয়েছিল মানুষের কাজ। নৌকার আগে তো মানুষ অন্য কোনোভাবে সার্ভিস দিত আরেকটা মানুষকে। নৌকায় এসেছে, সিস্টেমকে ফাস্টার করেছে। এআই এসেছে এখন সিস্টেমকে ফাস্ট করবার জন্য, নট টু এলিমিনেট পিপল। দে উইল নট রিপ্লেস পিপল, দে উইল চেঞ্জ দ্য প্রসেস, দে উইল মেক দ্য প্রসেস ফাস্টার। সো এআই, এটা 2015, 16, 17 এটা নিয়ে অনেক ভয় ছিল। আমি 100% শিওর, এতটুকু বিশ্বাস আমার বাংলাদেশিদের উপরে আছে, তারা এখন এটাকে ভয় পায় না। বাট কোয়েশ্চেন হচ্ছে কি, তাহলে কে মানুষের জব নিয়ে যাবে? মানুষের জব নিয়ে যাবে মানুষ, এআই না। ফর এক্সাম্পল, আমি জানি এআই, আপনি এআই জানছেন না। সো আমার কাছে মনে হচ্ছে যে আপনার সাথে কাজ করতে গেলে আমার স্পিডের প্রবলেম হচ্ছে, তখন আমি আপনাকে রিপ্লেস করব এবং তাকে বসাবো আপনার জায়গায় যে এআই জানে, সো দ্যাট উই ক্যান অ্যালাইন দ্য স্পিড। সো মানুষ মানুষকে রিপ্লেস করবে, এআই কোনোদিন কাউকে রিপ্লেস করবে না। ঠিক যেভাবে করে টাইপরাইটার চলাকালীন সময়ে কম্পিউটার এসে কোনোদিন কোনো মানুষকে রিপ্লেস করেনি। যে লোকটা কম্পিউটার জানে না আর যে লোকটা কম্পিউটার জানে, দুজনের মধ্যে মারামারিতে যে জানে না সে হেরে গেছে। একেবারে, and the control will always be in people's hand. Right. ডেফিনেটলি। এখন আসলে আপনার সাথেই যেহেতু কথা হচ্ছে, এন্টারপ্রেনার্সদেরকে নিয়ে কথা বলতেই হবে, কারণ আপনি সবসময় সবার মধ্যে এন্টারপ্রেনারশিপটাকে নিয়ে প্রমোট করেছেন সবসময়। সো এআই কিভাবে স্টার্ট আপ এবং স্মল বিজনেস যাদের আছে তাদের অপরচুনিটিস কিভাবে ক্রিয়েট করতে পারে বলে মনে হয়? হিউজ। ফার্স্ট অফ অল, যে কোনো ইনোভেশন বা যে কোনো নতুন আইডিয়া আসে কোয়েশ্চেনের ক্ষেত্রে। জি। সো আমরা একসময় মানুষকে কষ্ট করে প্রশ্নের উত্তর বের করতাম, আর সবচেয়ে বড় কথা আমরা প্রশ্নই করতে জানতাম না। বাট এখন
because of this technological revolution, this AI things, now যে যত ধরনের কোয়েশ্চেন আপনার মাথায় আসে, you can ask, you can discuss even with AI. Right. So entrepreneurshipের first ধাপটা হচ্ছে যে can you ask question? That's number one power. Yes, can you ask the right question? I would say that right or wrong পরে আসবে, but can you ask question? আপনি কি জানেন 30 বছর বয়স আসতে আসতে মানুষের প্রশ্নের সংখ্যা কমে যায় 30টায়। আচ্ছা। বাট আপনার বয়স যখন 5 বছর ছিল, আপনি আপনার বাবা মাকে জিজ্ঞেস করে দেখবেন, আপনি অ্যারাউন্ড 400 কোয়েশ্চেন করতেন পার ডে। না, ডেফিনেটলি। সো এবং আপনাকে দেখবেন কমপ্লিমেন্ট দিয়েছে, তুই এত প্রশ্ন করতি, বাট সেই প্রশ্ন কমে এখন 30টায় এসেছে। আরো বড় যখন হবেন আপনি, তখন দেখবেন এটা 6টায় নেমে আসবে। সো এন্টারপ্রেনারশিপের ফার্স্ট ধাপ যেটা আপনাকে হচ্ছে, সেটা হচ্ছে আস্কিং কোয়েশ্চেন, যেটা আপনাকে এখন এআই খুব ইজি করে দিচ্ছেন। ইউ আস্ক কোয়েশ্চেন, ইউ গট দি অ্যান্সার, ইউ ভেরিফাই দ্যাট, ইউ অ্যাকসেপ্ট। সো চমৎকার হচ্ছে কোয়েশ্চেন। সেকেন্ড হচ্ছে ইয়োর টিম বিল্ডিং, টিম ফরমেশন, ওয়ার্ক স্ট্রাকচার বা আইডিয়াটাকে কিভাবে রিফাইন করবেন, এই জিনিসগুলো এআই বা বর্তমান টেকনোলজিক্যাল রেভলিউশন আপনাকে করে দিচ্ছে। ইউ নিড কন্টেন্ট, এআই ক্যান গিভ ইউ thousands of content idea, and also it will help you to create your content for your podcast, for your video, for your image, whatever you want. AI can. So আমি তো মনে করি এই মুহূর্তে journey of entrepreneurs, startups, or even intrapreneur, মানে those who are working in an organization but playing the role as an entrepreneur, এই intrapreneurদেরও জার্নি খুব ইজি করে দিচ্ছে আপনার এআই। It's a blessing. Yes, it is a blessing. কিন্তু দেখা যায় যে যারা জাস্ট এন্টারপ্রেনার হচ্ছে বা শুরু করছে, তারা তো স্টার্টআপের কথাই বলছি। এদিকে আমরা এখন জেনারেটিভ এআই ইউজ করি, অ্যান্ড এআই জেনারেটস আ লট অফ আইডিয়াস। তো সেই ক্ষেত্রে সামটাইমস ইট ক্যান বি ওভারওয়েলমিং। আ পার্সন হু ইজ আস্কিং an AI, he's asking a question and AI is giving them a lot of answer. They're giving a big list. So sometimes it can be overwhelming. So এটা আসলে কিভাবে তারা ওভারকাম করবে যখন এটা মনে হচ্ছে যে too much information and where should I focus, what should I do? আমি যখন অফিসে যাই, আমার অফিসে 3 জন মানুষ আছে যারা আমাকে সবসময় হেল্প করে। আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য, ক্রিয়েটিভ কাজের জন্য আমার কিছু সহকর্মী আছে, তারা আমাকে প্রতিনিয়ত হেল্প করছে। এখন আরেকটি সহকর্মী যুক্ত হয়েছে, সে হচ্ছে এআই। আচ্ছা। আমার ওই 3 জন সহকর্মীর সাথে আমি আলাপ করি, ডিসকাস করি। আমি কোনো কিছু চাপিয়ে দেই না, ওরাও আমাকে কোনো কিছু চাপিয়ে দেয় না। আমি এআইকেও কোনো কিছু চাপিয়ে দিই না, এআইও আমাকে কোনো কিছু চাপিয়ে দেয় না। উই জাস্ট ডিসকাস। আজকেও গাড়িতে আসতে আসতে আমি কিন্তু এআইয়ের সাথে গল্প করতেছিলাম। এআইকে জিজ্ঞেস করতেছিলাম, তুমি মনে করো, কি মনে করো আমি আজকে পডকাস্টে যাচ্ছি, কোন জিনিসটা ফোকাস করলে ভালো হবে? ও বলছে তুমি এইটা করো। আমি স্পেসিফিক করে কথা বলো। ও আমাকে স্পেসিফিক করে কথা বলতেছে। না যে এখন এখান থেকে বের করে 3টা পয়েন্টে নিয়ে আসো। আমি এবার আমাকে এটা নিয়ে একটা ব্লগের মতো কিছু করে দাও। আমি যে হ্যাঁ, এই ব্লগটা হয়েছে বাট খুব রুক্ষ হয়েছে, মেক ইট ইজি ম্যান। ও আমাকে ইজি করে দিল। আমি বললাম যে এবার আমার একটু এটার জন্য আমার কিছু ভিডিও বানিয়ে দাও, কয়েকটা ক্যারেক্টার পিক করো, ওই ক্যারেক্টার পিক করে আমাকে ভিডিও বানাও। লুক, গুগল এআই স্টুডিও ব্যবহার করেন আপনি, ইমেজ করেন, ভিডিও করেন। ন্যাস ডেইলি যে ছেলেটা এখন প্রতিদিন 1 মিনিট করে ভিডিও বানায়, আপনার ওর ভিডিওটার শিফটিংটা দেখেন। আগে ও থাকতো ক্যামেরার সামনে, এখন ও সহ ওর ক্যারেক্টারের এআই ভার্সনগুলো থাকে ওর সামনে। কিভাবে বানাচ্ছে, কিভাবে প্রতিদিন একটা করে কন্টেন্ট তৈরি করছে, যেটার কোয়ালিটি মানে প্রিমিয়াম লেভেলের কোয়ালিটি। কিভাবে? বিকজ অফ দিস এআই। আপনাকে আগে এইটা বুঝতে হবে, রাদার দ্যান ওর সাথে আর্গিউ করে, আপনাকে এটা বুঝতে হবে যে আপনি যেভাবে চাইবেন ও আপনাকে সেভাবে করে দেবে। বাট ইট ডাজেন্ট মিন যে আমার মধ্যে কিছু আর রইল না। থট প্রসেস কিন্তু আমার, কোয়েশ্চেন আমার, আইডিয়াস আমার, ওকে রিজেক্ট করাও আমার, ওকে অ্যাকসেপ্ট করাও আমার। সেদিন একটা ছবি জেনারেট করেছি, বৃষ্টি হচ্ছে আবার পেছনে সূর্য উঠছে। আমি বললাম যে তুমি কি বোকা? বৃষ্টি হলে আবার সূর্য দেখা যায় পেছনে, তো মেঘের নিচে, তুমি মেঘ দিয়ে সূর্য ঢেকে দাও। ও আমাকে সরি বলে বলছে, ওকে আমি এখনই দিচ্ছি। এবারও মেঘ নিয়ে আসছে। বাহ, তাহলে ইউ হ্যাভ টু লাইক গিভ দ্য রাইট ডিরেকশন। ওই প্রম্পটের ব্যাপারটা আছে, যে গিভ দ্য রাইট প্রম্পট এন্ড গেট দ্য রেজাল্ট। এন্ড আপনি ততক্ষণ পর্যন্ত থামবেন না যতক্ষণ পর্যন্ত ও আপনার পার্সোনাল ডিজায়ারকে মিট করেনি। ওকে আপনি ইচ্ছা মতো খাটান, দরকার হলে একটা নাম দেন, জেরো, হেই জেরো, আই নিড দিস। সো
it's like your personal assistant. Yes, it definitely is, and আমার এআই এরও নাম আছে। I know that. অ্যান্ড আমরা এখন যদি একটু আসি যে আপনার ট্রেনিং লাইফ নিয়ে যদি একটু কথা বলতে চাই, বিগত 20 বছরেরও বেশি সময় ধরে তো আপনি শুধু ট্রেনিং দিচ্ছেন অনেকজনকে, এবং অবশ্যই এই যাত্রায় অনেকগুলো চ্যালেঞ্জ এসেছে। এমন কোনো ঘটনা কি আছে যেটা আসলে মনে হচ্ছিল যে আপনাকে ভাবতে বাধ্য করেছে যে না, এটাই হয়তো আমার শেষ ট্রেনিং, বা আই ডোন্ট ওয়ান্ট টু ডু দিস এনিমোর, অ্যান্ড সেটা ওভারকামও তো করেছেন, এরকম সিচুয়েশনটা নিয়ে একটু জানতে চাই। না, আমার এই ধরনের বিষয় কখনো আসেনি, বিকজ আমি এই প্রত্যেকটা বিষয়কে আমি একদম ওন করি, এটা আমার আবেগের সাথে জড়িত। হিয়াস, আমার শিফট করতে সুবিধা হয়েছে অনেক ধরনের বিষয়গুলো। যেমন আমি একটা সময় আই ওয়াজ ভেরি ভেরি গুড ইন এক্সেল, এবং আমি প্রত্যেকটা অর্গানাইজেশন আমাকে হায়ার করতো। আমি অর্গানাইজেশন, ইভেন কি আমি অস্ট্রেলিয়ান হাই কমিশনের মানে একটা গ্রুপ অফ পিপলকে আমি মেন্টরিং করেছি ফর এক্সেল। দেন আমি যেহেতু কম্পিউটিং নিয়ে পড়াশোনা করেছি, কোনো একজন আমাকে বলেছিল যে তোমরা যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করো, তোমাদের মধ্যে সফট স্কিলসের প্রচুর অভাব আছে, তোমরা কথা বলতে পারো না, তোমরা হাসতে পারো না। এইটা আমাকে হিট করেছে অ্যাকচুয়ালি। অ্যান্ড দেন আমি ওইখান থেকে বেরিয়ে এসে আমি ওনাকে থ্যাংক ইউ দিলাম, যে থ্যাংক ইউ ফর ইয়োর ফিডব্যাক। অ্যান্ড থ্যাংক ইউ দেওয়ার পর আমি এসে চিন্তা করলাম যে সফট স্কিল আমরা পারি না। অ্যান্ড দেন আমি কিন্তু সফট স্কিলস নিয়ে প্রচুর পরিমাণে করলাম। অ্যান্ড আমি একটা ব্লগ লিখলাম, যে ব্লগটা লিখলাম অনলি সফট স্কিলস ক্যান সেভ ইউ ফ্রম রোবট। বিকজ আমাদের এই ব্রেনে, নাফিস সেলিম 2 সেন্টস পডকাস্টের সাথে কথা হলো, আমরা দুজন মিলে আবিষ্কার করলাম ব্রেইন ইজ মাই সিইও। ডেফিনেটলি, বিকজ ইট হ্যাজ বিলিয়ন্স প্যাটার্ন অফ ইমোশনস। এটা আমাকে কোনোদিন কেউ বিট করতে পারবে না, আমার এই বিলিয়ন্স অফ ইমোশনাল প্যাটার্নকে। অ্যান্ড এই পুরোটাকে আমি যদি বলি সফট স্কিলস, দেন এই সফট স্কিলস নিয়ে আমি সারা বাংলাদেশ ঘুরলাম। দেন একটা সময় আসলো সফট স্কিলস বা চাকরি কোথায় পাবো, তখন টার্ম আসলো এমপ্লয়াবিলিটি, আমার মাথায় আসলো এমপ্লয়াবিলিটি, যেটা আমি বাইরে থেকে পেয়েছি। বাইরের দেশগুলো প্রচুর এমপ্লয়াবিলিটি ওয়ার্ড ব্যবহার করে, আমাদের বাংলাদেশে ব্যবহার করে না। দেন আই রোট আ বুক, আই মেন্টরড। করোনার সময় আমি প্রায় 400-র উপরে মানুষকে অনলাইনে মেন্টর করেছি। অ্যান্ড মেন্টর করে ওই মডেলটাকেই আমি বইতে কনভার্ট করেছি, অ্যান্ড ইট বিকাম মাই এমপ্লয়াবিলিটি বুক। মানুষ বলে এটা খুব ভালো হয়েছে এবং এটা বেস্ট সেলিং হয়েছে। বাট আমার কাছে মনে হচ্ছে যদি কেউ উপকৃত হয়ে থাকে, চাকরি পেয়ে থাকে, বা তার স্বপ্নকে বাস্তবায়ন, ওটাই হচ্ছে আমার, আমি বলবো যে আমার সার্থকতা। অ্যান্ড দেন এই মডেলটাই একজন প্রফেসর আমাকে বললো, এটা তুমি সাবমিট করো না কেন, তোমার তো পিএইচডি হয়ে যাবে মিয়া। আইলাম তাই, সাবমিট করলাম, 3 বছর পরিশ্রম করলাম, খাটলাম, আমার পিএইচডি হয়ে গেল। সো লুক, আমার কাছে কোনো কিছু আমার কাছে চ্যালেঞ্জ হিসেবে আসলেও আমি ওটাকে অ্যাকসেপ্ট করেছি উইথ এ স্মাইল, অ্যান্ড ওটা দিয়ে একটা কানেক্ট করেছি যে আচ্ছা, তাহলে শিফটিং দরকার, চেঞ্জ দরকার। আর আমার মধ্যে কখনো ওরকম আসেনি যে মানে এটা আর করতে ইচ্ছা করছে না। আই রিয়েলি লাভ টু ডু দিস, যা করি। ইভেন কি আমি যে পডকাস্ট করছি না, দিস ইজ অলসো ওয়ান অফ মাই ফেভারিট সেগমেন্টস। এটাও আমি করি ইমোশন দিয়ে, আবেগ দিয়ে। And that is very visible. Thank you for being like that. আর এদিকে একটা জেনারেশনের ব্যাপার তো আছে। রিসেন্টলি জেনজি জেনারেশন নিয়ে অনেক কথা হয়, এবং আপনি মিলেনিয়ালদেরকেও ট্রেন করেছেন, সাথে জেনজিদেরকেও আপনি ট্রেন করেছেন। দুটো প্রজন্মই আপনার কাছে আছে, এবং যখন ক্যারিয়ার শুরু হয়, মিলেনিয়ালরা তো আসলে টেকনোলজির এই অ্যাডভান্সমেন্টটা পায়নি। টেকনোলজি ছিল বাট এআই ছিল না। কিন্তু এখন জেনজিরা সবসময় এআই ইউজ করছে, এখন আমরাও করছি। মেনলো ভেঞ্চার্সের গবেষণা বলছে প্রতি সেকেন্ডে প্রায় 600 মিলিয়ন মানুষ নাকি এখন এআই ব্যবহার করছে। এবং আপনার মতে এই পরিবর্তন ক্যারিয়ার আর স্কিল ডেভেলপমেন্টে আসলে প্রভাব ফেলছে কিনা, বা ইটস নট টেকিং ইউর ব্রেইন, যেটা আমি জানি যে আপনি বলছিলেন অলরেডি যে উই হ্যাভ ইমোশনাল ইন্টেলিজেন্স, বাট তারপরও এটা কি আসলে স্কিল ডেভেলপমেন্টে জেনজিরা এগিয়ে যাবে বিকজ দে হ্যাভ এআই? এগিয়ে যাবে, কিন্তু তারা বাধা পাবে আমাদের কারণে। বিকজ লুক, আমরা সবসময় বলি জেনজিকে আমরা বলি চেঞ্জ হাও। যেমন আমার মেয়ে, শি ইজ 13, probably she is the last gen of Gen Z, probably এর পরে যারা তাদেরকে হয়তো অ্যালফা বলবে বা বেটা আসবে, আরো কত কিছু আসবে। বাট আমি আমার মেয়েকে যদি বলি যে তুমি আমার মতো হও, কনফ্লিক্টটা এখানে লেগে যায়। প্রফেসররা ক্লাসে বলছে কাম অন, আমাদের দিকে তাকিয়ে দেখো আমরা কি করেছি। এমপ্লয়ারদের যারা
জেন এক্স বা জেন মিলেনিয়াল, এরা বলছে আমার মতো হও, দেখো না আমি কত কষ্ট করছি, ও আপনার মতো হবে কেন? আমার বাবা আমাকে বলতো যে তোর বয়সে আমি হেঁটে হেঁটে গেছি, বাট আমার তো হাঁটার প্রয়োজন হয়নি, বিকজ আমার সময় রিক্সা ছিল। সো আমাদের প্রবলেমটা হয়ে যায় যখন আমরা আমাদের মতো হতে বলি। এখন ওরা আমাদের মতো কিভাবে হবে? আমার রাস্তা তো দেখেই নেই, বরং আমি ওর রাস্তা দেখেছি। সো আমি যদি বলি যে আচ্ছা দাঁড়াও, তোমার সাথে কাজ করবো, তো আমি আগে তোমার মতো হয়ে নিই। কেন আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে আমার অফিসে যারা এখন কাজ করছে আমার সাথে, আমার টিমে, এরা সবাই জেনজি, অলমোস্ট 80-85% জেনজি। বয়স সবার 25-এর নিচে বা 30-এর নিচে, সবাই জেনজি। না, আমি কখনো ওদেরকে আগের মানে আমার 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 বসরা আমাকে বলতো আমার মতো হও, আমরা অ্যাকসেপ্ট করছি, বাট এই জেনজি অ্যাকসেপ্ট করবে না। জেনজিকে বলতে হবে একটু ওয়েট করো, আমাকে 2 মিনিট সময় দাও, আমি তোমার মতো হয়ে নিই। আমি এটা দেখেছি, আমি যখন ওর মতো হতে গিয়েছি না, তখন আমার রেজাল্ট ভালো আসছে। আচ্ছা, আমি ওর মতো কোয়েশ্চেন করতে চেষ্টা করেছি, আমি ও যেভাবে কাজ করতে পছন্দ করে আমি সেভাবে কাজ করি। ও খুব দ্রুত ফিডব্যাক চায়, আমি ওকে দ্রুত ফিডব্যাক দেওয়ার চেষ্টা করেছি। আমি দেখেছি ও প্রচুর ফ্রিডম চায়, আমি ওকে ফ্রিডম দেওয়ার চেষ্টা করেছি। আমি দেখেছি যে ও ওনারশিপ চায়, আমি ওকে ওনারশিপ দিয়েছি। ও চায় আমি আরও ইকুয়াল, আমি ওকে ওটা দেওয়ার চেষ্টা করেছি। ও খুব হায়ারার্কি, পজিশন, কার বেতন কত, তুমি তো এক্সিকিউটিভ, আমি তো ডিরেক্টর, এইগুলিও পছন্দ করে না। ও একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট চায়। আপনি যদি এগুলো না দেন, আপনার ওর সঙ্গে কনফ্লিক্ট হবে, আর কনফ্লিক্ট হলে আপনার বিজনেস ডুবে যাবে, আপনার ভিশন। বিকজ আমরা যারা 40+, আমাদের স্বপ্ন বাস্তবায়ন করবার জন্য এখন জেনজি লাগবে। ডেফিনেটলি উইদাউট জেনজি ইটস নট পসিবল। Yes, millennial knowledge and experience সাথে Gen Z speed and Gen Z knowledge. তো নাও এখন আমি যদি ঠেকা তো আমার, বিকজ স্বপ্নটা আমার, বাস্তবায়ন করতে চাচ্ছি আমি, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি চাচ্ছি ওদের সাপোর্ট। এখন আমি যদি বলি শোনো আমাকে হেল্প করতে আসার আগে আগে আমার মতো হয়ে নাও, এটা কনফ্লিক্টিং। Definitely. তো আমার ওদের মতো হতে হবে। And AI-টাও তো লার্ন করতে হবে। AI ইজ লাইক দ্যাট, আমাকে AI শিখতে হবে। আমি তো এটা হয়তো ভাইরাল হয়ে যাবে, অনেকবার হয়েছে, যে ধরেন অধিকাংশ 40+ জবলেস হয়ে যাবে, অধিকাংশ 40+, বিকজ 40+ হয়ে গেলেই ফিক্সড মাইন্ডসেটে পড়ে যায়, অ্যাডাপ্টেবিলিটি কমে যায়, ফ্লেক্সিবিলিটি কমে যায়, হায়ারার্কি, পজিশন, পাওয়ার ডিফারেন্স চলে আসে। দ্যাটস ওয়াই আমি বাংলাদেশে তো আমি মনে করি যে আমরা যারা 40+-এ আছি, আমাদের জন্য সবচেয়ে রিস্কি, ওদের জন্য রিস্কি না, রিস্ক আমাদের। সেই প্রপার মাইন্ডসেটটার জন্য তা আমি ইউ অলরেডি লার্নড AI। Yes, I had to. ঠিক এই কারণে নেটকম লার্নিংও কিন্তু নিয়ে এসেছে নেটকম প্লাস, এবং দর্শকের সুবিধার্থে জানিয়ে রাখতে চাই নেটকম প্লাস হলো নেটকম লার্নিংয়ের একটি মোবাইল অ্যাপ বেসড লার্নিং প্ল্যাটফর্ম। এখানে থাকবে 100+ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোর্সেস এবং গ্লোবালি রেকগনাইজ সার্টিফিকেশনের সুযোগ। এই প্ল্যাটফর্ম লার্নার্সদের ইন্ডাস্ট্রি এক্সপেকটেশনস, নলেজ গ্যাপ পূরণে সাহায্য করবে। ইন্ডাস্ট্রি অপটিমাইজড কোর্সের মাধ্যমে তারা নিজের স্কিল এবং নলেজ গ্রো করতে পারবে। এছাড়াও থাকছে ইন্টারঅ্যাক্টিভ গেমিফিকেশন ফিচার্স, যা লার্নিং প্রসেসকে আরও এঙ্গেজিং এবং এনজয়েবল করে তুলবে। ভাইয়া, এই যে নেটকম প্লাসের কথাও আপনাকে জানালাম, সেটা কিন্তু AI লার্নিং স্কিল অ্যান্ড এভরিথিং সেটার ভেতর আমরা ইনক্লুড করার চেষ্টা করছি। আপনার কি মনে হয় যে আসলে এই জায়গাটাকে যদি আমরা ওয়ার্ক করাতে চাই এবং মানুষের জন্য এটাকে এফেক্টিভ করতে চাই, কি কি ধরনের বিষয় এখানে থাকা উচিত? আমার যেটা মনে হয় যে ধরেন আমাদের বাংলাদেশে যেটা আমি আমার কাজ করার ক্ষেত্রে দেখেছি, বা আমি যখন আমাদের ড্যাফোডিলের মাধ্যমে যখন আমরা যাই, আমরা দেখেছি যে 2টা সেগমেন্ট আছে, একটা হচ্ছে শহরের আর একটা হচ্ছে আমাদের গ্রামে, বা যেটাকে আমরা রুরাল বলছি আর কি। বাট আমাদের ইউথদের মধ্যে যেহেতু এটা একটা ইয়াং পপুলেশন কান্ট্রি, সো আমাদের মেজর 60%-এর কাছাকাছি হবে হয়তো, যেটা গ্রামের ওদিকে থাকে। সো ওরা খুব অভ্যস্ত ধরেন আপনার ইউটিউব বা টিকটক এই জায়গাটাতে, এবং দে আর ভেরি অ্যাডাপটিভ সেলফ। টিকটক এসে কিন্তু ট্রেনিং দিয়ে যায়নি যে টিকটক কীভাবে করতে হয়, বাট তারা দেখে দেখে শিখেছে। তার মানে বুঝতে হবে যে আমাদের এই পাওয়ারটা আছে। তো আমার কাছে মনে হয় যে থ্যাংক ইউ সো ভেরি মাচ, ন্যাটকমকে ধন্যবাদ জানাবো যে ন্যাটকম এই ধরনের একটি উদ্যোগ নিয়েছে। ন্যাটকম যদি এর ভার্সনটাকে এরকমভাবে করে যে ধরেন ওই যে আমি বললাম যে একটা হচ্ছে আমাদের ঢাকা বা শহর ভিত্তিক এই ইউথ, আর একটা হচ্ছে আমাদের রুরাল
ইউথদেরকে ক্যাপচার করার জন্য যে তারা কিভাবে এআই দিবে, তাহলে আমার মনে হয় এখানে ফার্স্ট অফ অল এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা একটু চিন্তা করতে পারে আর কি, যে টার্মগুলোকে তো ইংলিশে থাকবেই, বাট একটু যদি ল্যাঙ্গুয়েজে বাংলা, সহজবোধ্য বাংলায় যদি করা যায়, তাহলে এটা একটা ওদের জন্য সুবিধা হবে। 2 নাম্বার হচ্ছে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং বা গেমিফিকেশনের মাধ্যমে, মানে এটা হচ্ছে যে অনেকক্ষণ ধরে কথা বলাই আছে যে মানুষ বেশিক্ষণ কথা শুনতে পারে না, সো সেক্ষেত্রে যদি একটু ইন্টারেক্টিভ কাইন্ড অফ জিনিস করা যায়। আমি নিজেও এআই নিয়ে একটা কোর্স করেছিলাম কোর্সেরা থেকে, তো দেখলাম যে ও আমাকে প্রচুর কোয়েশ্চেন করার সুযোগ দিচ্ছে এবং ও আমাকে প্রচুর কোয়েশ্চেন করতেছে, শেখাচ্ছে কিন্তু এআই। আমি যখন ফার্স্ট ওই প্রম্পট ইঞ্জিনিয়ারিং করি আর কি, যে হাউ ইফেক্টিভলি আই ক্যান ইউজ প্রম্পটিং ফর এআই, তখন দেখলাম যে এত চমৎকার চমৎকার এক্সাম্পল দিয়ে, রিয়েল লাইফ এক্সাম্পল, যার অধিকাংশ এক্সাম্পল মনে হচ্ছে যেটা আমার থেকে নিয়ে ও করেছে। সো এই পার্সপেক্টিভে যদি আপনার এই চমৎকার উদ্যোগটার ভেতরে যদি দেওয়া যায়, আমি 100% শিওর যে নেটকম এটা তাদের মাথায় আছে এবং তারা এভাবে করে ডেভেলপ করছে, তাহলে আমি মনে করি যে এটা খুব চমৎকার হবে। আর একটা হচ্ছে যে লার্নিংটা খুব বোরিং, যে কোনো লার্নিংকেই মানুষ খুব নেগেটিভলি নেয়, যে কারণে বাংলাদেশের ট্রেনিং খুব মানে ইফেক্টিভ হচ্ছে না। এইটার সাথে একটু এনকারেজিং কিছু বিষয় যদি অ্যাড করা যায়, যেটা ও মনে করবে যে না, এটা এই ট্রেনিংটার পরে আমি এটা পাবই, সো এই এক্সপেকটেশন একটা থাকে। আমি তো সবসময় বলি বাংলাদেশে স্কিল ডেভেলপমেন্টে গ্ল্যামার নাই, সব কিছুতে গ্ল্যামার আছে, স্কিল ডেভেলপমেন্টে গ্ল্যামার নাই। এই জন্য সবচেয়ে গ্ল্যামারলেস বিষয় হচ্ছে স্কিল। সো যাক, আমি এটাকে এলাবোরেট করলাম না, समझदारों के लिए इशारा ही काफी है काइंड ऑफ डायलॉग মুভিতে ব্যবহার করে, বাট উই হ্যাভ টু ইনক্লুড গ্ল্যামার ইন স্কিল। সো থ্যাঙ্কস টু নেটকম যে ধরনের ইনিশিয়েটিভ নিয়ে আসা। ডেফিনেটলি। এবং এখন এসে যেটা জানতে চাই সেটা হলো যে আপনি তো এমপ্লয়মেন্ট নিয়ে কাজ করেছেন এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশে পরিসংখ্যানের তথ্য অনুযায়ী যেটা এসেছে যে বেকারত্বের হার 4.63%, আবার যেটা গত বছরের থেকে এই বছর অনেক বেড়েছে। আবার আরেকটা জিনিস যেটা আমাদের দেশে কমন, যে মেয়েরা কাজে যায় এবং তারা আবার কাজ থেকে একটা বিরতি নেয়। প্রচুর মেয়েরা কাজে যাচ্ছে, বিরতি নিচ্ছে, আবার হলো বিরতিটার পরে যখন ফিরে আসছে তখন সেই মার্কেটটা অত বেশি অ্যাক্টিভ না। তো এই কামব্যাক জার্নিটা আসলে কতটা কঠিন এবং ওভারকাম আসলে এটাকে কিভাবে করা যায়, এবং মেয়েদের যে কাজের বিরতি, এই জিনিসটাকে নর্মালাইজ করার যে সিচুয়েশনটা আমাদের দেশে তৈরি হয়েছে, সেটা কিভাবে আসলে করা যায়? মানে আমাদের কাজের ক্ষেত্রটাকে আমাদের একটু মডার্নাইজ করতে হবে। কাজের ক্ষেত্রটা ধরেন আমরা ড্যাফোডিল থেকে আমরা যেহেতু স্কিল অ্যান্ড এমপ্লয়মেন্ট ইকোসিস্টেম আমরা ডেভেলপ করেছি, যে একজনকে ট্রেনিং দিয়ে আমরা ছেড়ে দেব না, তার এমপ্লয়মেন্ট অ্যান্ড পোস্ট এমপ্লয়মেন্ট পর্যন্ত তাকে কিভাবে সহায়তা দেওয়া যায়। সো এরকম একটা ইকোসিস্টেম আমাদের দরকার, যেরকম ন্যাটকমে আছে, আমাদের ড্যাফোডিল গ্রুপে আছে। আমি যেটার নির্বাহী পরিচালক হিসেবে কাজ করছি সেটা হচ্ছে স্কিল অ্যান্ড এমপ্লয়মেন্ট ইকোসিস্টেম। আমার মনে হয় মেয়েদের জন্য আমার মনে হয় যে জব মার্কেটটা তো শুধু ফুল টাইম জবই হতে হবে, ইন পার্সন জব হতে হবে, ব্যাপারটা তো এরকম না। এখন তো অনেক ধরনের, একটা জবকেই বিভিন্নভাবে শিফট করা যায়। হাইব্রিড জব আছে, রিমোট জব আছে, ফ্রিল্যান্স আছে। সো একজন যখন বিরতিতে যাচ্ছেন আমাদের কোনো বোন বা মাম, তখন কিন্তু তিনি চাইলে রিমোট, ফ্রিল্যান্সিং বা হাইব্রিডের মাধ্যমে কিন্তু সে তার ওই জার্নিটাকে কন্টিনিউ রাখতে পারে। দেখা যায় যে তার যে 6 মাস 1 বছরের যেই বিরতি, সে বুঝতেই পারছে না যে সে আসলে বিরতিতে ছিলেন। এই জায়গাগুলোতে ট্রেডিশনাল থেকে একটু মানে ট্রান্সফরমেশনের দিকে আসা, যে ফিক্সড ফুল টাইম জবের বাইরেও আরো অনেক জবস অ্যাভেইলেবল, যেটা আমরা হাইব্রিড, রিমোট, ফ্রিল্যান্স, ওয়ার্ক ফ্রম হোম, এই জাতীয় কনসেপ্ট। এবং আমার মনে হয় মডার্ন ওয়ার্ক প্লাস বলতে কিন্তু এইটাই। মডার্ন ওয়ার্ক প্লেস মানেই হচ্ছে যে যেখানে ভ্যারিয়েশনস থাকবে অনেক, ফ্রিল্যান্স থাকবে, রিমোট থাকবে, হাইব্রিড থাকবে, আবার ইন পার্সন হতেই হবে।
সবকিছু মিলিয়ে যখন একটা অপশনস দেয়া যায়, সেটা মেল ফিমেল যাকেই হোক, তাহলে আমার মনে হয় যে এই গ্যাপগুলো তখন আর থাকে না। আর মেয়েদের জন্য তো এটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে আমার কাছে মনে হয়। ডেফিনেটলি। এবং আরেকটা বিষয় আছে, সেটা হলো আপনার ইন্ডাস্ট্রিতে আমি যেটা জানতে চাই যে সবচেয়ে বড় মিথ আপনার কাছে কোনটা মনে হয়, যেটা মানুষ বিশ্বাস করে কিন্তু ইন্ডাস্ট্রি সম্পর্কে আসলে সেটা সত্যি কথা না? আমাদের যে কোনো ইন্ডাস্ট্রিতে ওভার কমিটমেন্ট এবং ওভার এস্টিমেশন, এই জিনিসটা আমার কাছে মনে হয় খুব বেশি। ধরেন আমি যখন একজনকে বলবো যে তুমি ব্যবসা করো, ব্যবসাই তোমাকে মানে তোমার স্বপ্নের চূড়ায় নিয়ে যাবে, কিন্তু যেই সত্যটা তাকে আমরা বলছি না যে তোমার কিন্তু এইটা ঘুমানোর টাইম পাবে না, তুমি খাওয়ার সময় পাবে না, ফ্যামিলি টাইম বের করতে গিয়ে তোমার জান বের হয়ে যাবে, আমরা এটা বলি না। তো এই যে এরকম অসংখ্য না বলা কথা আছে যেটা সে ওখানে গিয়ে হোঁচট খায়, আরে আমি তো জানতাম না যে এত কঠিন, আমাকেই হয়তো আমার ফ্লোর মুভ করতে হচ্ছে। বা আমি যখন অফিসে যাই, ধরেন এটা আমি জব করতেই যাচ্ছি, আমি বলছি জব মার্কেটে যাওয়ার জন্য তোমার এই জিনিস লাগে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা তার লাগে সেটা হচ্ছে জব করলেও তোমার রিস্ক নিতে হবে, বাট এই রিস্কের কথাটা আমরা বলি না। সো এই যে ওভার কমিটমেন্ট এবং ওভার এস্টিমেট করে যাওয়া, এইটা আমার মনে হয় যে এটা বলা হয় না। হ্যাঁ, ট্রু কথাই, যে কারণে আমি আমার মেনটেনিংয়ে সবসময় কিন্তু ওদেরকে আমার মনে হয় একটু অতিরিক্ত ভয়ই দেই। তো অনেক সময় হয় কি, ওরা ওইখানে গিয়ে বলে কই এত ভয় দিয়েছেন, এগুলো তো কিছুই না। আমি ভাবছি গুড, তাহলে আমি সাকসেসফুল। Definitely. It was wonderful talking to you. We got a lot of insights. And আমরা যদি শেষ করবার আগে আপনার কাছ থেকে একটু পরামর্শ নিতে চাই, বিশেষ করে যারা প্রফেশনাল আছে, যারা লিডারশিপ স্কিল এবং ক্যারিয়ার গ্রোথের দিকেও ফোকাস করছেন, তাদের উদ্দেশ্যে যদি আমাদের ক্যামেরার দিকে কিছু বলতেন। জি, ফার্স্ট অফ অল আমি ন্যাটকমকে ধন্যবাদ জানাই যে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি একটা কথা সবসময় বিশ্বাস করি, সেটা হচ্ছে যে 1% প্রতিভা, বাকি 99% হচ্ছে আপনার বুদ্ধি দিয়ে পরিশ্রম। সো এটা যদি কোনো মানুষ করতে পারে, তাহলে ওই 1% প্রতিভা থাকলেও তার বুদ্ধি দিয়ে পরিশ্রম করার ক্ষমতা থাকলে, হার্ডওয়ার্ক করার এবং মানুষকে কাছে নিয়ে, মানুষকে সাথে নিয়ে কাজ করার থাকলে, তিনি তার স্বপ্নের চূড়ায় যাবেন। নাম্বার 2, আমি বলবো যে লোক মানে বাংলাদেশের মতো এরকম হেভেন টাইপ কান্ট্রি খুব কম আছে। আপনারা যারা দেশের বাইরে গিয়েছেন তারা আমার সাথে একমত হবেন, যারা দেশের বাইরে যাননি গেলেই বুঝতে পারবেন। উই আর ইন হেভেন, বাংলাদেশ ইজ লাইক হেভেন। সো ইউ ক্যান ডু এনিথিং বিকজ উই হ্যাভ প্রবলেমস, অ্যান্ড এই প্রবলেমগুলোই অ্যাকচুয়ালি আমাদেরকে দেয়। আর আমি যারা, যেহেতু আমাদের ফোকাসটা এআই, সো আমি বলবো যে উই নিড থাউজেন্ডস অফ এআই গ্র্যাজুয়েটস, সিরিয়াসলি এআই গ্র্যাজুয়েট। আপনি যদি আজকে এআই গ্র্যাজুয়েট হন, এন্টায়ার ওয়ার্ল্ড আপনার কাছে মনে হবে ইট ইজ লাইক হাতের কাইন্ড অফ আপনার হাতের ভেতরে। সো বি অ্যান এআই গ্র্যাজুয়েট, অ্যান্ড দেন আপনি সেটাকে কখনো প্রচার করতে শাই ফিল করবেন না, বিকজ প্রচারে প্রসার, আমাদের বাংলাদেশিরা প্রচার করতেই ভয় পায়। ইউ হ্যাভ মানে এই প্রমোশনের জন্য ইউ হ্যাভ থাউজেন্ডস অফ টুলস। সো ওটা দিয়ে আপনার প্রতিদিন ছোট ছোট অ্যাচিভমেন্টগুলোকে আপনি প্রমোট করেন, ডোন্ট ফিল শাই। দেখবেন আপনার স্বপ্ন আপনার কাছে এসে বলছে প্লিজ আমাকে গ্রহণ করুন। Bah, that was some very powerful advice, and thank you for joining us today. It was lovely to have you. Same here. দর্শক, এটাই ছিল আমাদের আজকের আলোচনা। আই হোপ আপনাদের সবারই আসলে আজকের আলোচনা থেকে ভ্যালুয়েবল ইনসাইট পাওয়া হয়ে গেছে। এই পডকাস্টটি উপস্থাপন করছেন নেটকম লার্নিং প্রেজেন্স, নেটকম কানেক্ট, পাওয়ার্ড বাই নেটকম প্লাস। আমাদের সাথে যুক্ত থাকতে এবং নতুন নতুন এপিসোড দেখতে অবশ্যই ফলো করুন আমাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম। স্টে কানেক্টেড, keep learning, and keep growing with Netcom Learning. Till next time, I'm Ohna Tasnim Khan, signing off. Take care and goodbye. Be a lifelong learner.